ইঞ্জিনিয়ারিং গণিত 2 অধ্যাপক জিতেন্দ্র কুমার, গণিত বিভাগ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর। বক্তৃতা সংখ্যা 4, বিষয় লাইন ইন্টিগ্রালস। নমস্কার, ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় স্বাগত এবং এটি বক্তৃতা সংখ্যা 4, বিষয় লাইন ইন্টিগ্রাল। সুতরাং আজ আমরা এখানে মসৃণ এবং অংশভিত্তিক বা পিসওয়াইজ মসৃণ বক্ররেখা স্মুথ কার্ভস কি তাই নিয়ে আলোচনা করব এবং আমরা সহজ বদ্ধ বক্ররেখা সিম্পল ক্লোজড কার্ভস সম্পর্কেও কথা বলবো এবং তারপর পরিশেষে আমরা ভেক্টর সেটিংয়ে এই লাইন ইন্টিগ্রালগুলি সম্পর্কে পরিচয় করব। সুতরাং মসৃণ বক্ররেখা কি? সুতরাং এই r ভেক্টর ব্র্যাকেট t সমান x ব্র্যাকেট t i প্রাইম যোগ y ব্র্যাকেট t j প্রাইম যোগ z ব্র্যাকেট t k প্রাইম, যার সাহায্যে আমরা এই বক্ররেখাকে প্রকাশ করি। এবং এই r' ভেক্টর t একটি ধারাবাহিক প্রথম বর্গের ডেরিভেটিভ এর অধিকারী এবং কোথাও শূন্য নেই। তাই আমরা এখানে জোর দেব, পরবর্তীতে আমরা অন্বেষণ করব যে কেন t এর প্রদত্ত মানগুলির জন্য এই কোথাও শূন্যর প্রয়োজন নেই। তাই t এর সকল মানের জন্য এই ভেক্টরটি শূন্য ব্যতীত অন্য সংখ্যা অর্থাৎ নন জিরো হওয়া উচিত এবং তবেই মসৃণ বক্ররেখা হিসাবে পরিচিত হবে। সুতরাং এখানে দুটি শর্ত আছে। ভেক্টর rt একটি ধারাবাহিক প্রথম বর্গের ডেরিভেটিভের অধিকারী এবং তারা এখন একই বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দু t তে শূন্য, যা কোথাও নেই, তবেই এই বক্ররেখা মসৃণ হিসাবে পরিচিত। অন্য কথায় আমরা এটাও বলতে পারি যে স্পেস কার্ভ ভেক্টর rt মসৃণ যখন এই ডেরিভেটিভস, সুতরাং dx dt, dy dt এবং dz dt প্রদত্ত a, b ব্যবধানে ধারাবাহিক বা কন্টিনিউয়াস এবং এরা সকলে একযোগে শূন্য হয় না। সুতরাং আবার আমরা কোথাও শূন্য লিখিনি এবং এখন আমাদের এখানে আছে যে সেগুলো একযোগে শূন্য নয়। এর মানে হলো t এর একটি প্রদত্ত মানের জন্য সমগ্র a, b ব্যবধানে তারা কখনোই সকলে একযোগে শূন্য হয় না। সুতরাং কোথাও শূন্য না হওয়ার এই শর্তটি নিশ্চিত করে যে বক্ররেখার কোনো তীক্ষ্ণ কোণ বা রেখা নেই, যা আমরা পরবর্তী উদাহরণে অন্বেষণ করব। সুতরাং উদাহরণস্বরূপ, যদি আপনি এই ভেক্টর rt সমান t2i যোগ t3j বক্ররেখাটি দ্বিমাত্রিক তলে বিবেচনা করেন এবং t এর মান -1 থেকে 1 এর মধ্যে পরিবর্তিত হয় এবং যদি আমরা এই ddt এটি গণনা করি, তার মানে t2 এর ডেরিভেটিভ হল 2t এবং তারপর t3 এর ডেরিভেটিভ এখানে 3t2। সুতরাং আমরা এই স্পর্শক ভেক্টর 2ti যোগ 3t2j পাই এবং যদি আমরা t কে 0 এর সমান গণনা করি, আমরা দেখতে পাই যে এই স্পর্শক ভেক্টরটি 0। সুতরাং স্পর্শক ভেক্টর 0 হওয়া উচিত নয়, অর্থাৎ এর মানে হলো যে প্রতিটি বিন্দুতে একটি স্পর্শক ভেক্টর থাকা উচিত যা অশূন্য বা নন জিরো ভেক্টর। সুতরাং এটি নিজেই যখন আমরা এই 0 পাচ্ছি, এটি নির্দেশ করে যে বক্ররেখাটি অমসৃণ অর্থাৎ নন স্মুথ। এবং যদি আপনি t2i যোগ t3j এই বক্ররেখাটি প্লট করেন, তারপর আমরা দেখতে পাই যে এখানে মূল বিন্দুতে বা অরিজিনে একটি কোণ আছে অথবা এখানে t এর মান 0 এর সমান। সুতরাং বক্ররেখায় একটি তীক্ষ্ণ ওভারটার্ন আছে এবং অতএব বক্ররেখাটি একটি মসৃণ বক্ররেখা নয়। এখানে লক্ষ্য করা উচিত যে ddt এর মান 0 এর সমান এই শর্তটি নিশ্চিতভাবে বোঝায় না যে বক্ররেখাটি মসৃণ নয়। সুতরাং এর মানে কি হলো? যাই হোক, যখনই আমরা জানি যে এর মান 0 এর সমান নয়, তার মানে একটি স্পর্শক ভেক্টর আছে যা শূন্য ভেক্টর নয়, যা সর্বদা মসৃণতা বোঝায়। কিন্তু এর বিপরীত অর্থ ঠিক নয় যে ddt এর মান 0 হলেই বক্ররেখাটি মসৃণ হবে না। আগের উদাহরণের মতো ddt ছিল 0 এবং আমরা দেখেছি যে বক্ররেখাটি মসৃণ ছিল না। কিন্তু উদাহরণস্বরূপ, যদি এখানে আমরা এই t3i যোগ t6j এই বক্ররেখাটি বিবেচনা করি এবং t এর মান -1, 1 থেকে পরিবর্তিত হয় এবং আমরা ddt গণনা করি এবং এটিকে t এর মান 0 তে মূল্যায়ন করি, তাহলে আমরা লক্ষ্য করব যে এই স্পর্শক ভেক্টরের মান 0 এবং এই বিশেষ ক্ষেত্রে আমরা দেখব যে বক্ররেখাটি মসৃণ। সুতরাং আমরা এই বক্ররেখার চিত্র থেকে স্পষ্টভাবে পর্যবেক্ষণ করতে পারি যে আমরা যদি এই t3i যোগ t6j এর একটি গ্রাফ আঁকতে পারি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই t 0 সহ সমস্ত বিন্দুতে বক্ররেখাটি মসৃণ। সুতরাং এখানে কি ঘটছে? সুতরাং আমাদের একটি ভিন্ন মাপকাঠি বা প্যারামিটারাইজেশন থাকতে পারে এবং এটি ছিল তেমনই একটি মাপকাঠি। সুতরাং যদি আমরা এখানে ঘনিষ্ঠভাবে লক্ষ্য করি যে x ব্র্যাকেট t
সমান t3 এবং y t t6। সুতরাং এই দুটি ইঙ্গিত করে যে আমাদের এখানে y সমান x2 আছে। সুতরাং এটি একটি প্যারাবোলা, অন্য কিছু নয়। এই প্যারামিটার আকারে লিখিত প্রদত্ত বক্ররেখা t3i যোগ t6j একটি প্যারাবোলা। সুতরাং আমাদের বিভিন্ন মাপকাঠি থাকতে পারে। উদাহরণস্বরূপ অন্যান্য মাপকাঠি যেমন আমরা xt এবং তারপর yt2 নিতে পারি। সুতরাং সেই ক্ষেত্রে এই বিশেষ মাপকাঠি যদি আমরা শুধু drtdt গণনা করি, সুতরাং প্রথম কম্পোনেন্টটি হল t, ডেরিভেটিভ হবে 1। সুতরাং আমাদের আছে 1 প্লাস মানে 1i যোগ 2tj এর ডেরিভেটিভ বা স্পর্শক ভেক্টর, যা সর্বদা অশূন্য থাকে। t এর যে কোনো মান যাই হোক আমরা সেখানে প্রতিস্থাপন করি। সুতরাং আমরা এখানে শিখেছি তা হল একটি প্রদত্ত পদের বা টার্মের মাপকাঠির একটি রূপ হতে পারে, যা আমাদেরকে বলতে পারে যে এই t এর সাপেক্ষে ভেক্টর rt এর ডেরিভেটিভ হল 0। t এর কোনো বিন্দুতে স্পর্শক ভেক্টর বা ট্যানজেন্ট ভেক্টরের মান 0, কিন্তু এটি নিশ্চিতভাবে বোঝায় না যে বক্ররেখাটি অমসৃণ। বক্ররেখাটি মসৃণ হতে পারে, যেমন আমরা এখানে এই উদাহরণে দেখেছি। সুতরাং একটি পদ বা টার্ম আছে যা আমরা এই মসৃণ বক্ররেখার উপর খণ্ড খণ্ডভাবে অর্থাৎ পিসওয়াইজ ব্যবহার করব। সুতরাং এটি সীমিত সংখ্যক ছোট ছোট মসৃণ বক্ররেখা দিয়ে গঠিত। সুতরাং আমাদের কাছে সীমিত সংখ্যক ছোট ছোট মসৃণ বক্ররেখা থাকতে পারে এবং তাদের তীক্ষ্ণ কোণ আছে, কিন্তু এগুলো এখান থেকে এখানে দিয়ে তৈরি। আবার এই অংশে বক্ররেখা মসৃণ এবং আবার এই অংশে বক্ররেখা মসৃণ। সুতরাং এখানে আমরা বলব যে এই বক্ররেখাটির কিছু অংশ মসৃণ, কিন্তু এটি সামগ্রিকভাবে একটি মসৃণ বক্ররেখা নয়। তবে কিছু কিছু খণ্ডিত অংশে এই বক্ররেখা মসৃণ। সুতরাং সহজ বদ্ধ বক্ররেখার বা সিম্পল ক্লোজড কার্ভ এর আলোচনায় আমরা ফিরে আসছি। আরেকটি পরিভাষা যা ঘন ঘন ভেক্টর ক্যালকুলাসে ব্যবহৃত হয়। সুতরাং একটি বক্ররেখা যা এখানে ছেদ করে না। সুতরাং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটি কোথাও নিজেকে ছেদ করে না এবং প্রাথমিক এবং শেষ বিন্দু একই হয়। এটি একটি সহজ বদ্ধ বক্ররেখা হিসাবে পরিচিত। সুতরাং প্রারম্ভিক এবং শেষ বিন্দু থেকে আসা বদ্ধতা বা ক্লোজনেস, কারণ তারা একই এবং বক্ররেখা নিজেকে ছেদ করে না, তাই আমরা সহজ বা সিম্পল এই পরিভাষাটি ব্যবহার করি। সুতরাং উদাহরণস্বরূপ এই বক্ররেখাটি নিজেকে ছেদ করে না এবং প্রাথমিক বিন্দু ও শেষ বিন্দু একই। সুতরাং বক্ররেখাটি বদ্ধ বা ক্লোজড। সুতরাং এটি একটি সাধারণ বদ্ধ বক্ররেখা এবং এটি একটি সাধারণ বদ্ধ বক্ররেখার উদাহরণ। এই ক্ষেত্রে এটি একটি বদ্ধ বক্ররেখা নয়, কারণ এই প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুগুলি আলাদা। সুতরাং এই বক্ররেখাটি সহজ, কিন্তু এটি একটি বদ্ধ বক্ররেখা নয়। এটি সহজ কারণ এটি নিজেকে ছেদ করছে না। উদাহরণস্বরূপ এখানে এই বক্ররেখাটি বদ্ধ বক্ররেখা, কিন্তু এটি এই বিন্দুতে নিজেকে ছেদ করে এবং অতএব এটি একটি সহজ বক্ররেখা নয়, তাই এটি বদ্ধ কিন্তু সহজ নয়। ঠিক আছে, আজকের বক্তৃতার মূল বিষয়ে ফিরে আসছি, যা হলো লাইন ইন্টিগ্রাল। সুতরাং আমরা এখানে পরিচয় করিয়ে দেব যে এই ভেক্টর সেটিংয়ে কি বা কাকে আমরা লাইন ইন্টিগ্রাল বলি। সুতরাং আমাদের এখানে আছে, ধরা যাক, সুতরাং এটি একটি বিশেষ উদাহরণ, তবে কেউ এটিকে অন্য অনেক বা অন্য কোনো ভেক্টর ক্ষেত্রের জন্য সাধারণীকরণ করতে পারেন। সুতরাং এটি একটি বল ক্ষেত্র F কে একটি কণার উপর কাজ করতে দিন, যা প্রদত্ত বক্ররেখা C বরাবর প্রদর্শিত হয়। সুতরাং আমাদের এখানে একটি বক্ররেখা C আছে এবং একটি কণা এই বক্ররেখা বরাবর এখানে প্রদত্ত বক্ররেখা এটি এই বিন্দু A থেকে স্থানচ্যুত হচ্ছে। আমরা ধরে নিচ্ছি এই বিন্দু P এবং আমরা এটাও ধরে নিই যে এই ভেক্টর T হবে একটি প্রদত্ত বিন্দু x1, y1, z1 এই বিন্দুতে একক স্পর্শক ভেক্টর। সুতরাং ধরুন এই হলো বিন্দু xi, yi, zi এবং তারপর আমরা এই বল ক্ষেত্র ভেক্টর F এর বিরুদ্ধে করা মোট কার্য বা ওয়ার্কের হিসাব করব এই কণাকে A থেকে উদাহরণস্বরূপ এখানে B তে স্থানচ্যুত করতে। সুতরাং আমরা এখন কি করব? আমরা এই বক্ররেখাটিকে ক্ষুদ্র খণ্ডগুলিতে বা সেক্টরস এ বিভক্ত করব, যেমন সমাকলনবিদ্যা বা ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা সবসময় করে থাকি। সাধারণ ইন্টিগ্রালের সংজ্ঞা যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। সুতরাং এখানে si দৈর্ঘ্যের একটি ছোট উপচাপ বা সাব আর্ক। সুতরাং আমরা বলি যে এটি আমাদের si দৈর্ঘ্যের একটি ছোট উপচাপ। কৃতকার্য বা ওয়ার্ক ডানের পরিমাণ হবে বল অর্থাৎ ফোর্স গুণিত সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট। সুতরাং ধরুন এই হচ্ছে বল ক্ষেত্র যা এই অভিমুখে কাজ করছে। সুতরাং আমরা নির্ণয় করব যে এর কোন উপাদানটি এই বক্ররেখার স্পর্শক বরাবর কাজ করছে। সুতরাং উদাহরণস্বরূপ এখানে এটি বক্ররেখার স্পর্শক এবং একক স্পর্শক ফ্যাক্টর, যা আমরা এই ভেক্টর T দ্বারা সংজ্ঞায়িত করেছি। সুতরাং আমরা এর দ্বারা
উপাদানটি গণনা করব। সুতরাং এটি এই ভেক্টর f এর এই স্পর্শকের উপর একটি অভিক্ষেপ যা পাওয়া যায়, যা এই ভেক্টর f এবং এই স্পর্শক ভেক্টর t এর ডট প্রোডাক্ট দ্বারা প্রদত্ত। সুতরাং এটি হচ্ছে ঠিক যে কোনো বিন্দুতে স্পর্শক বরাবর কর্মরত বলের উপাদান, এবং তারপর যদি আমরা এই কৃতকার্যটি করতে চাই, সুতরাং এই হলো সেই বল, এবং তারপর এই SI হলো এই চাপ বরাবর সরণ। সুতরাং এটি একটি ছোট চাপের জন্য, এবং যদি আমরা এই A থেকে B পর্যন্ত এই সমস্ত ছোট আর্কগুলিকে যোগ করি, এবং তারপরে সেক্ষেত্রে এই চাপের দৈর্ঘ্য 0 এর দিকে অগ্রসর হয়। সুতরাং এখানে আমি শুধু এখানে দেখিয়েছি যে কোনো বিন্দুতে আমরা একই অবস্থা পাব। সুতরাং আবার এই F.t এই স্পর্শক ভেক্টর t বরাবর কাজ করবে। সুতরাং যদি আমরা এখানে এই সমস্ত কার্যগুলিকে যুক্ত করি, সুতরাং মোট কৃতকার্য আমরা এই সমষ্টির যোগফল i1 to N wi দ্বারা গণনা করতে পারি। এবং তারপর আমরা এই সীমাটি গ্রহণ করি যে এই বক্ররেখার ছোট ছোট খণ্ডগুলির মোট সংখ্যা হল N, এবং যদি n কে অনন্তের দিকে যেতে দেওয়া হয়, সুতরাং তখনই আমরা এই চাপ বরাবর কৃতকার্যের মান সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম হব। এবং এই সীমাকে এখানে আমরা CF.t ds হিসাবে লিখি। এখানে ds হলো চাপের এই উপাদান বা এলিমেন্ট। সুতরাং এখন আমরা অন্বেষণ করব যে কিভাবে এই ইন্টিগ্রালটির মূল্যায়ন করা যায় এবং সম্ভাবনাগুলি কি, মূল্যায়নের বিভিন্ন উপায় বা কী। সুতরাং ধরুন এই বক্ররেখা C এই ভেক্টর ফাংশন rtxti যোগ ytj যোগ zk দ্বারা প্রদত্ত। এবং আপনি লক্ষ্য করুন যে আমরা ইতিমধ্যে এটি শিখেছি যে একক স্পর্শক ভেক্টর আমরা এই rt ভেক্টর এর ডেরিভেটিভের পরিপ্রেক্ষিতে প্রকাশ করতে পারি। সুতরাং ভেক্টর rt এর ডেরিভেটিভ এবং তার মানের ভাগফল দ্বারা একক স্পর্শক ভেক্টর পাওয়া যাবে, এবং ds হলো এই চাপের দৈর্ঘ্য। আমরা প্রথম লেকচারেও শিখেছি যে এই ভেক্টর rt এর মান বা ম্যাগনিটিউড অথবা নিরঙ্কুশ মান বা অ্যাবসলিউট ভ্যালু দেবে, এবং dt দ্বারা গুণিত হলো এই উপাদানটি এই ds যা আমরা প্রকাশ করতে পারি। এটি শুধু x't2 যোগ yt2 যোগ z2 এই মানটি ছিল। সুতরাং এটি ইতিমধ্যে সেখানে আলোচনা করা হয়েছিল। সুতরাং আমরা ভেক্টর rt এর এই ডেরিভেটিভের পরিপ্রেক্ষিতে এই ds গণনা করতে পারি। সুতরাং এই F.t ds যা ছিল তার মধ্যে ইন্টিগ্রান্ড এই বক্ররেখায় ইন্টিগ্রাল। সুতরাং F.t আমরা সেখান থেকে ভেক্টর rt এর ডেরিভেটিভকে এই ভেক্টর rt ডেরিভেটিভের মান দ্বারা ভাগ করে প্রতিস্থাপিত করেছি, এবং তারপর এই ds হল ভেক্টর r' dt। সুতরাং এই দুটি বাতিল হয়ে যাবে, এবং আমরা এখানে ভেক্টর Fxt yt zt r' ভেক্টর dt পাব, যা ভেক্টর F.dr হিসাবেও লেখা যেতে পারে, কারণ drdt যা আমরা এই r' হিসাবে লিখেছি। সুতরাং এখানে আমরা dr কে r'⃗dt হিসেবেও লিখতে পারি। আচ্ছা, তাই আমরা মোট কৃতকর্মের মানকে এই বক্ররেখার ইন্টিগ্রাল রূপে প্রকাশ করতে পারি, অথবা একে আমরা লাইন ইন্টিগ্রাল CF.t ds বলি। এটি একক স্পর্শক ভেক্টর ds, এবং এখন আমরা দেখেছি যে আমরা এই ভেক্টর F.d হিসাবে লিখতে পারি, অথবা আমরা ভেক্টর Fxt yt zt r'⃗dt হিসাবেও লিখতে পারি। সুতরাং এই হলো এই মূল্যায়নের সহজতম রূপ যা আমরা ঠিক করব। আমরা এই প্যারামেট্রিক ফর্ম Fxt yt zt একে ভেক্টর F দ্বারা প্রতিস্থাপন করব, এবং এই r' ভেক্টরকে মূল্যায়ন করা হবে। এই ডট প্রোডাক্টকে একক ইন্টিগ্রাল বা সিঙ্গেল ইন্টিগ্রাল dt এর সাপেক্ষে সমাকলন বা ইন্টিগ্রেশন করা হবে, যা আমরা শিখেছি। এবং উদাহরণস্বরূপ t এর মান পরিবর্তিত হবে সমস্যাটির উপর নির্ভর করে, t এর মান a থেকে b যাই হোক না কেন। সুতরাং এখন চলুন মূল্যায়ন অংশে আসা যাক। যা অনুমান করা হয় এটি ইন্টিগ্রাল। সুতরাং এটির দুটি উপায় আছে যা দিয়ে আমরা এটিকে মূল্যায়ন করতে পারি, যা আমরা এইমাত্র দেখেছি যে যদি এটি বক্ররেখার সমীকরণ হয়, এবং তারপর আমরা এই ভেক্টর r এর d কে drdt হিসাবে মূল্যায়ন করতে পারি, এটি আমরা ইতিমধ্যে জানি। এবং এই ভেক্টর F
একক ইন্টিগ্রালের সাহায্যে এই বক্ররেখার ইন্টিগ্রালের মূল্যায়ন করা যেতে পারে। ভেক্টর ক্ষেত্রে আমরা সেই প্যারামেট্রিক ফর্ম xt, yt, zt এখানে প্রতিস্থাপন করব এবং তারপর drdt এর মূল্যায়ন করা হবে। এই ডট প্রোডাক্টটি t এর সাপেক্ষে ইন্টিগ্রাল করা হবে এবং এই t এর মান a থেকে b পর্যন্ত পরিবর্তিত হয় উপাংশ বা কম্পোনেন্টের আকারে। ধরুন এই f এর এই তিনটি উপাংশ f1xyz i যোগ f2xyz j যোগ f3xyz এবং r' ভেক্টর এই xi যোগ yj যোগ zk। সুতরাং আমরা কি করতে পারি? ভেক্টর dr হবে dxi যোগ dyj যোগ dzk এবং সেই ক্ষেত্রে F.dr এর মূল্যায়ন করা যাবে। তাই শুধু এই গুণফলটি f1xyz dx যোগ f2xyz dy যোগ f3xyz dz হবে। সুতরাং আমরা উদাহরণগুলিতে পর্যবেক্ষণ করব যে কিছু ক্ষেত্রে যখন প্যারামেট্রিক সমীকরণ সহজেই পাওয়া যায় বা সমস্যাটিতে দেওয়া থাকে তখন আমরা এই ফর্মটি এখানে ভেক্টর আকারে প্রয়োগ করতে পারি এবং যখন আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট থাকে বা এটি কম্পোনেন্ট আকারে দেওয়া হয় তখন আমরা এই ইন্টিগ্রাল dx, dy, dz এগুলি নির্ণয় করতে পারি। এবং আমরা বিশেষ উদাহরণে পর্যবেক্ষণ করব যে যখন আমরা এই কম্পোনেন্ট ফর্ম বা ভেক্টর ফর্ম ব্যবহার করি তখন কিভাবে মূল্যায়ন করা যায়। সুতরাং ধরুন আমাদের একটি সমস্যা আছে যে এই প্রদত্ত বল দ্বারা কৃত কার্যের পরিমাণ নির্ণয় করুন। সুতরাং এই বল ক্ষেত্র দেওয়া আছে, আমাদের এই বক্ররেখার উপর তিনটি কম্পোনেন্ট দেওয়া আছে, এছাড়াও বক্ররেখার সমীকরণটি প্রদত্ত আছে যা এই প্যারামেট্রিক সমীকরণ বা এই এক চলরাশির ভেক্টর ফাংশন দেওয়া আছে। t এর মান 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হয়। সুতরাং এটি স্বাভাবিকভাবেই এই ভেক্টর ফাংশন থেকে আসবে যে যখন t এর মান 0 হয় তখন আমরা 0 0 0 এই বিন্দুতে থাকি, যখন t এর মান 1 হয় তখন আমরা 1 1 1 এই বিন্দুতে থাকি। সুতরাং আমরা আমাদের বক্ররেখা এই 0 0 0 থেকে 1 1 1 এই প্রদত্ত অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বরাবর যায়। সুতরাং এখানে প্যারামেট্রিক ফর্ম দেওয়া হয়েছে, আপনি এই কৃতকার্যের মূল্যায়নের জন্য এই ভেক্টর ফর্ম ব্যবহার করবেন। সুতরাং আমাদের drdt মূল্যায়ন করতে হবে যা সহজ। সুতরাং t এর সাপেক্ষে t এর আংশিক ডেরিভেটিভ হল 1, এখানে t2 বর্গের হবে 2t, t3 এর হবে 3t2 এবং তারপরে আমাদের ভেক্টর f আছে। যখন আমরা এখানে এই প্যারামেট্রিক ফর্মটি প্রতিস্থাপন করি যার অর্থ এই xt সমান t এবং তারপর yt সমান t2 এবং zt সমান t3। সুতরাং আমরা তাদের y x2 দিয়ে প্রতিস্থাপন করতে পারি। সুতরাং এটি t2 t2, এখানে আমাদের z y2 আছে। সুতরাং zt সমান t3 এবং y2t সমান t4 এবং তৃতীয় উপাদান হিসাবে আমাদের x z2 আছে। সুতরাং xt সমান t এবং z2t সমান t6 যেটি তৃতীয় উপাদান। সুতরাং এখানে এটি বাতিল হয়ে যাচ্ছে এবং আমাদের কাছে ভেক্টর f এর জন্য এই দুটি উপাদান t3 t4 j যোগ t t6 k আছে। এবং যখন আমরা এই ডট প্রোডাক্টটি অর্থাৎ F.drdt নেব তখনই আমরা এটি পাব। সুতরাং 2t t3 t4 যোগ 3t2 t t6 যা সরলীকৃত হতে পারে এবং আমরা F.t এর জন্য t এর পরিপ্রেক্ষিতে এই সহজ অভিব্যক্তিটি পাই। এখন আমরা F.dr কে সমাকলন করতে পারি। t এর সীমা 0 থেকে 1 এবং এটি F.dr এবং dt এর সাপেক্ষে আমরা এই সহজ ইন্টিগ্রেশনকে সমাকলন করতে পারি। মান আসবে 29/60। সুতরাং দ্বিতীয় সমস্যা যেখানে আমরা আবার এই লাইন ইন্টিগ্রাল F.dr গণনা করি, যেখানে F এই ফাংশন x2y2 i বিয়োগ 2xy j দ্বারা প্রদত্ত এবং এই ক্ষেত্রে C বক্ররেখা হল xy সমতলে আয়তক্ষেত্র যা y 0, x a, y b, x 0 দ্বারা আবদ্ধ। সুতরাং আমরা এই সহজ চিত্রটি আঁকতে পারি, y এর মান 0 এর সমান এবং এই সেই রেখাটি এবং তারপরে আমাদের x এর মান a এর সমান, এটি এখানে রেখাটি এবং তারপর আমাদের কাছে এই রেখা y b এবং তারপর x 0
সুতরাং এটি থাকার ফলে আমরা এখন এই আয়তক্ষেত্রের এই সীমানা বরাবর এই লাইন ইন্টিগ্রালটির মূল্যায়ন করব। সুতরাং ভেক্টর f সমান ব্র্যাকেট x2y2 i বিয়োগ 2xyj। সুতরাং মনে রাখবেন যে এই বিশেষ ক্ষেত্রে যেহেতু আমরা এই কার্টেসীয় স্থানাঙ্কে এই আয়তক্ষেত্রটি দিয়েছি যে এখানে এই AB রেখার উপর y হলো 0, x হলো a এবং CB রেখার উপর y হলো b ইত্যাদি। এটা অনেক সহজ হবে যদি আমরা কম্পোনেন্ট ফর্মে অর্থাৎ সরাসরি xy ফর্মে লিখি, প্রথমে প্যারামেট্রিক ফর্ম না থাকায় এবং তারপর রূপান্তর করি। এটা স্পষ্টতই আমরা করতে পারি, কিন্তু এর তুলনায় এটি অনেক বেশি কঠিন হবে, কারণ এটি এখন খুবই তুচ্ছ। সুতরাং ভেক্টর f.dr মানে ব্র্যাকেট x2y2 বিয়োগ 2xy dy। সুতরাং এই লাইন ইন্টিগ্রাল আমরা মূল্যায়ন করব। সুতরাং সীমানার 4টি অংশ রয়েছে। প্রথমে আমরা OA বরাবর বিবেচনা করব। সুতরাং OA বরাবর বিশেষ কি, সেখানে y এর মান 0 দেওয়া আছে। সুতরাং y হলো 0 মানে dy হলো 0 এবং x এর মান 0 থেকে a পর্যন্ত পরিবর্তিত হয়। সুতরাং এই OA অক্ষ বরাবর উপলব্ধ তথ্য। সুতরাং এই OA বরাবর আমরা এই লাইন ইন্টিগ্রাল f.dr যা এখানে আছে তার মূল্যায়ন করব, যাতে dy হয় 0। তাই এখানে দ্বিতীয় অংশটি অদৃশ্য হয়ে যাবে, শুধুমাত্র প্রথমটি বেঁচে থাকবে, যেখানে আমাদের x আছে যা 0 থেকে a পর্যন্ত পরিবর্তিত হয় এবং y এর মান 0 হয়। সুতরাং এই প্রথম সমাকলনের ক্ষেত্রে আমরা কি করব? আমরা y কে 0 তে সেট করব এবং এই পদটি 0 তে যাবে। সুতরাং আমাদের কাছে কেবলমাত্র x2dx এই পদটি থাকবে, অর্থাৎ আমাদের x2dx আছে যা মূল্যায়ন করা যেতে পারে এবং তারপর আমরা এই a33 পাব। একইভাবে এই AB রেখা বরাবর আমরা কি করব? আমাদের x এর সমান a, আমাদের এই dx হলো 0 সমান, কারণ x ধ্রুবক তাই স্বাভাবিকভাবেই dx হবে 0। y এই ক্ষেত্রে 0 থেকে b পর্যন্ত পরিবর্তিত হয়। তাই আবার একই অবস্থা, প্রদত্ত সমাকলনে আমরা x এর পরিবর্তে a, dx হবে 0 এবং y এর পরিবর্তন হবে 0 থেকে b। সুতরাং আমাদের সমাকলন হবে y এর জন্য। সুতরাং এই সমাকলনটি হয়ে যাবে y 0 থেকে b এর সীমা এবং আমাদের dx 0 আছে। সুতরাং প্রথম পদটি 0 তে যাবে, দ্বিতীয়টি আমাদের -2ax হবে। সুতরাং x কে a দ্বারা প্রতিস্থাপিত করা হবে এবং এটি হবে -2ay dy। সুতরাং এই সমাকলনটি আবার আমরা মূল্যায়ন করতে পারি যে ab2। তৃতীয়টি যখন আমরা যাচ্ছি BC এর সাথে চলেছি। সুতরাং এই BC বরাবর এখানে y এর মান b এর সমান, অর্থাৎ dy হলো 0, y এর কোনো পরিবর্তন নেই। সুতরাং এখানে আমাদের সমাকলনের দ্বিতীয় পদটি বিলুপ্ত হবে এবং আমাদের ব্র্যাকেট x2b2 dx এটি থাকবে। সুতরাং যেহেতু y সেখানে b, তাই এটি হবে b2 এবং তারপরে dx এর সাপেক্ষে x তখন a থেকে 0 এর মধ্যে পরিবর্তিত হয়। সুতরাং আমরা এটিও মূল্যায়ন করতে পারি, এর মান হবে a33ab2। একইভাবে CO বরাবর যেখানে x এর মান 0, তাই dx পদটি হবে 0 এবং দ্বিতীয় পদটিও হবে 0, কারণ দ্বিতীয় পদে আমাদের এই x আছে এবং যেহেতু x এর মান 0, দ্বিতীয় পদটিও বিলুপ্ত হবে এবং প্রথমটি অদৃশ্য হয়ে যাবে, কারণ আমাদের সেখানে dx আছে। সুতরাং এই ক্ষেত্রে এই সমাকলনটি 0 হতে চলেছে। যদি আমরা এই 4টি সমাকলন যোগ করি, যেহেতু এখানে a33 আছে, এখানে a33 আছে, এখানে ab2, এখানে ab2 আছে, সুতরাং আমরা এর মান পাবো -2ab2। এখানে লাইন ইন্টিগ্রালের আরেকটি পরিভাষা আছে যা সার্কুলেশন নামে ব্যবহৃত হয়। সুতরাং ধরা যাক C একটি ওরিয়েন্টেড বা সহজ বদ্ধ বক্ররেখা, তাই আমরা একে লাইন ইন্টিগ্রাল নামে অভিহিত করব। এটি হলো বদ্ধ সমাকলন অর্থাৎ ক্লোজড ইন্টিগ্রাল, যা আমরা সাধারণত ব্যবহার করি। সুতরাং এই ধরনের একটি লাইন ইন্টিগ্রাল বদ্ধ লাইন ইন্টিগ্রাল, যাকে C এর চারপাশে ভেক্টর f এর সার্কুলেশন বলা হয়। সুতরাং এর অবশ্যই বাস্তব অর্থ রয়েছে, আমরা এর বিশদ বিবরণে যাচ্ছি না। সুতরাং সমস্যা 3 হলো C এর চারপাশে f এর সার্কুলেশন নির্ণয় করা, যেখানে ভেক্টর f এটি দ্বারা প্রদত্ত এবং C হলো বক্ররেখা yx2, এটি 0 0 বিন্দু থেকে 1 1 বিন্দু পর্যন্ত, এবং তারপর আরেকটি বক্ররেখা y2x, যা 1 1 বিন্দু থেকে 0 0 পর্যন্ত। সুতরাং আমাদের এখানে এই বক্ররেখা দেওয়া আছে যা এই দুটি প্যারাবোলা দিয়ে তৈরি এবং ভেক্টর ক্ষেত্র f দেওয়া হয়েছে এবং আপনি C এর চারপাশে ভেক্টর f এর সার্কুলেশন পেতে চান, যার অর্থ এই বদ্ধ বক্ররেখা বরাবর এই ভেক্টর f এর লাইন ইন্টিগ্রাল। সুতরাং এটি সেখানে প্রদত্ত বক্ররেখা।
আমাদের এই প্যারাবোলা আছে y সমান x2 এবং সেখানে আমাদের আছে y2 সমান x। সুতরাং এটি 0 0 থেকে 1 1 পর্যন্ত পরিবর্তিত হয় এবং তারপরে 0 0 তে ফিরে আসে, অন্য প্যারাবোলার মাধ্যমে 1 1 থেকে 0 0 পর্যন্ত ফিরে আসে। সুতরাং সমাধানে তাই আমাদের এই F.dr এর মান গণনা করতে হবে। F এখানে দেওয়া আছে। সুতরাং dr কে আমরা এই dx dy আকারে লিখব। সুতরাং এই F.dr কে আমরা এই কম্পোনেন্ট আকারে পাই 2x y2 dx এবং ইত্যাদি। সুতরাং এই লাইন ইন্টিগ্রালকে আমরা দুটি লাইন ইন্টিগ্রালে ভাগ করতে পারি, একটি C1 পথ বরাবর ইন্টিগ্রাল C1F.dr এবং দ্বিতীয়টি C2 পথ বরাবর ইন্টিগ্রাল C2F.dr। সুতরাং এই ক্ষেত্রেও আপনাকে প্যারামেট্রিক সমীকরণ লিখতে হবে না, কারণ সেখানে দুটি পৃথক বক্ররেখা আছে, দুটি ভিন্ন প্যারাবোলা। সুতরাং যে কোনো উপায়ে আপনি উভয়কে বিভিন্ন প্যারামেট্রিক কার্ভে রূপান্তরিত করতে পারেন এবং তারপরে আমরা আবার এটি প্রতিটি সমাকলনকে মূল্যায়ন করতে পারি, যা গ্রহণযোগ্য বা সরাসরি। যেহেতু y সমান x2 সম্পর্কটি দেওয়া আছে, তাই আমরা প্যারামেট্রিক ফর্মে রূপান্তর না করেও গণনা করতে পারি। সুতরাং F.dr এর মান এখানে এবং তারপর OAB বরাবর প্রদত্ত। সুতরাং আমরা এই বক্ররেখা C1 বরাবর যাব, যেখানে y সমান x2। সুতরাং আমরা এই সম্পর্ককে dy এবং dx এর মধ্যে সম্পর্ক গণনা করতে ব্যবহার করতে পারি। সুতরাং y সমান x2 মানে 2x dx সমান dy। সুতরাং দুটি সমাকলনের মধ্যে একটি যা এখানে উপস্থিত হবে, কারণ dx এবং dy উদাহরণস্বরূপ dy কে আমরা 2x dx তে রূপান্তরিত করব এবং y x2 হিসাবে ব্যবহৃত হবে। সুতরাং তারপর সবকিছু একক চলরাশিতে রূপান্তরিত হবে। সুতরাং এখানে dx dy এছাড়াও আমরা 2x dx ব্যবহার করেছি এবং তারপর এই ক্ষেত্রে x স্বাভাবিকভাবে 0 থেকে 1 পর্যন্ত যায় এবং অবশ্যই একই সমাকলন, তাই 0 থেকে 1 এবং অন্যটি। সুতরাং এখানে আমাদের 2x y2 আছে, কারণ y2 সমান x4। সুতরাং এখানে 2x যোগ x4। দ্বিতীয় পদটি আমাদের 3y 4x এবং তারপর dy কে 2x dx হিসাবে লেখা হয়েছে। সুতরাং এই সহজ আবার একমাত্রিক সমাকলন অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল ইন্টিগ্রাল, এটির মান আমরা 1/30 হিসাবে গণনা করতে পারি। বিডিও বরাবর যদি আমরা এখন দ্বিতীয় পদটি গ্রহণ করি, প্রাথমিক বিন্দুতে ফিরে আসার জন্য সেটি হল y2 সমান x। সুতরাং এই ক্ষেত্রে আমাদের dx সমান 2y dy আছে। সুতরাং এই পরিস্থিতিতে এই dx সমান 2y dy এবং x সমান y2 প্রতিস্থাপন করা সহজ, তাই আমরা এখন তা করব। সবকিছুই y তে রূপান্তরিত হবে। y এর মান বা পরিসীমা অর্থাৎ রেঞ্জ হবে 0 থেকে 1, আবার বিয়োগ চিহ্ন, কারণ আমরা y এর মান 1 থেকে 0 দিক থেকে আসছি, তাই এখানে লেখা হয়েছে 0 থেকে 1 বিয়োগ চিহ্ন সহ। সুতরাং আমরা এটি মূল্যায়ন করতে পারি যে এর মান 5/3 আসবে। সুতরাং যদি আমরা শেষ পর্যন্ত 2 যোগ করি, আমাদের কাছে সম্পূর্ণ লাইন ইন্টিগ্রালের এই মান, এই বদ্ধ লাইন ইন্টিগ্রালটির মান হবে 49/30। ঠিক আছে, এটি আরেকটি সমস্যা যেখানে আমরা এই F.dr এর মূল্যায়ন করতে পারি, যেখানে F দেওয়া আছে এবং বক্ররেখাটিও বৃত্ত x2y2 9 হিসাবে দেওয়া আছে। সুতরাং প্যারামেট্রিক সমীকরণ আমরা বৃত্তের জন্য লিখতে পারি, কারণ এখানে x y সম্পর্কটি আরও জটিল হবে এই লাইন ইন্টিগ্রালগুলির কম্পোনেন্টের আকারে লিখতে, তাই প্যারামেট্রিক সমীকরণের আকারে লেখাই ভালো। সুতরাং আমরা জানি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ হল x সমান 3cos t, y সমান 3sin t এবং t এর মান 0 থেকে 2π পর্যন্ত পরিবর্তিত হয়। সুতরাং আমাদের বক্ররেখার প্যারামেট্রিক সমীকরণ আছে এবং তারপর আমরা জানি যে F.dr কে F.rt dt হিসাবে মূল্যায়ন করা যেতে পারে। সুতরাং আমাদের এখন এই F.rt dr dt এই পদটি গণনা করতে হবে। সুতরাং এখানে এই f এর মান yi বিয়োগ 2xj দ্বারা প্রদত্ত ছিল। সুতরাং y সমান 3sin t এবং বিয়োগ এই 2x সমান 6cos t এবং তারপর আমাদের dr dt r সমান 3cos t i যোগ 3sin t j এটি গণনা করতে হবে। সুতরাং rt সমান xi যোগ yj সমান 3cos t i যোগ 3sin t j। সুতরাং এখান থেকে আমরা ডেরিভেটিভটি পেয়ে যাব, যা ওখানে বসাবো।
সুতরাং -3sin t i যোগ 3cos t j আসবে এবং তারপর ডট প্রোডাক্টগুলি পাবো। সুতরাং 3 এবং 3 এই 9t পাবো। সুতরাং আমরা এখান থেকে 18t পাবো। সুতরাং এই সমাকলনটিকে আমরা এই 9 এবং t যোগ 2t হিসাবে মূল্যায়ন করতে পারি, যা t যোগ t আমরা 1 হিসাবে নিতে পারি এবং তারপর আমাদের কাছে সেখানে t পড়ে থাকবে, যা এই cos 2t এর পরিপ্রেক্ষিতে লেখা যেতে পারে। এবং তারপর যদি আমরা এই সমাকলনটির ইন্টিগ্রাল নির্ণয় করি, সুতরাং আমরা মান হিসাবে 27π পাবো। সুতরাং এখানে ব্যবহৃত রেফারেন্সগুলি এই বক্তৃতা প্রস্তুত করার জন্য এবং শুধু উপসংহারের জন্য। সুতরাং আমরা কি শিখলাম? আমরা একটি প্রদত্ত বক্ররেখা C এর উপর ভেক্টর f এর লাইন ইন্টিগ্রালটি কি তা শিখেছি। সুতরাং এটি কম্পোনেন্ট অনুসারে f1x y z dx যোগ f2x y z dy যোগ f3x y z dz হিসাবে মূল্যায়ন করা যেতে পারে এবং এটি কিভাবে করতে হয় আমরা তার বেশ কয়েকটি উদাহরণ দেখেছি। দ্বিতীয় মূল্যায়ন হল, যদি আমরা প্যারামিটার সমীকরণটি জানি যা সহজেই পাওয়া যায়, তাহলে আমরা সরলভাবে তা করতে পারি। সুতরাং এই rt.drdt এর ডট প্রোডাক্ট এবং তারপর আমরা সমাকলন করতে পারি। সুতরাং এটি লাইন ইন্টিগ্রাল মূল্যায়ন করার আরেকটি উপায়। সুতরাং আপনাদের মনোযোগের জন্য আপনাদের ধন্যবাদ।